শোনো বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেটা লিখেছেন বিখ্যাত লেখক শ্রীযুক্ত রবীন বসু মহাশয়। গল্পটির নাম হরেন কাকার ভূত। যে গল্পটি প্রকাশিত হয়েছিল আমাদের অদ্ভুতরের দীপাবলি সংখ্যায়। তাহলে চলো আমরা এবার সরাসরি গল্পে প্রবেশ করি। এটা যেদিনের গল্প সেটাও এরকমই এক চৈত্র মাসে শনিবার। সেদিন ইন্টার স্কুল ফুটবল ম্যাচ ছিল আমাদের জয়নগর স্কুলের সঙ্গে বারাসাত বয়েজ স্কুলের। ওদের স্কুলের মাঠেই খেলা। আমাদের জয়নগর থেকে একটা স্টেশন পরে হচ্ছে বারাসাত। এমনিতেই দিনটা ছিল শনিবার, আর শনিবার মানেই স্কুল হাফ ছুটি। তো স্কুল ছুটির পর আমাদের গেম টিচার কালীপদ বাবু আমাদের 11 জন প্লেয়ারকে নিয়ে ট্রেনে চেপে বসলেন, আর হই হই করতে করতে আমরাও এক সময় বারাসাত স্কুলের মাঠে গিয়ে পৌঁছলাম। নির্দিষ্ট সময় শুরু হলো খেলা। কিন্তু সেদিন বারাসাত বয়েজ স্কুল খুব ভালো খেলছিল, আমরা তাই পেরিয়ে উঠছিলাম না ওদের সঙ্গে। আমরা প্রথম হাফে 2 গোল খেয়ে গেলাম। হাফ টাইমের পর আমরা মরিয়া হয়ে আক্রমণ সানিয়ে একটা গোল শোধ করতে পারলেও শেষমেশ 1 গোলে আমরা হেরে গেলাম। খেলা শেষের বাঁশি বাজতে না বাজতেই হঠাৎ করে পশ্চিম আকাশে কুচকুচে কালো একটা মেঘ দেখা দিল। কয়েক মুহূর্তের মধ্যে গোটা আকাশ কালো মেঘে ছেয়ে গিয়ে শুরু হলো কালবৈশাখীর ঝড়, সঙ্গে প্রচন্ড বজ্রপাত। আমাদের তো কানে প্রায় তালা ধরে যাওয়ার জোগাড়। ঝড়ের দাপটে কাছেই মরমর করে আস্তে আস্তে একটা গাছের ডাল ভেঙে পড়ল। এরপর শুরু হলো ঝড়ের সাথে পাল্লা দিয়ে বৃষ্টি। আমরা দৌড়ে গিয়ে স্কুলের মাঠের পাশে একটা সাইকেল স্ট্যান্ডের শেডের তলায় আশ্রয় নিলাম, আর সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির তুমুল তাণ্ডব দেখতে লাগলাম। আমাদের চোখের সামনে প্রায় লম্বালম্বি ভাবে আকাশ চিরে উজ্জ্বল আলোর ঝলকানিতে বাজ পড়ছিল, আর আমরা আমাদের 2 হাতে প্রাণপণে কানে চেপে ধরে সেই শেডের নিচে দাঁড়িয়ে রইলাম আর বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে লাগলাম। এইভাবে প্রায় ঘন্টা দেড়েক পরে বৃষ্টি থামল। প্রায় ছুটতে ছুটতে স্টেশনে এসে শুনি ট্রেন মস্ত লেট। কোনো উপায়ান্তর না দেখে প্রায় ভিজে জবজবে হয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। আর তখন বৃষ্টি থেমে গেলেও ঠান্ডা কনকনে হাওয়ার স্রোত যেন আমাদের সারা শরীরটা ভেদ করে বয়ে চলেছিল। এদিকে আমাদের কিট ব্যাগ সমস্ত কিছু জলে ভিজে যাওয়ায় শুকনো জামা পরে নেওয়ার কোনো সুযোগ ছিল না। এইভাবে অপেক্ষা করতে করতে আমরা জয়নগর যাবার ট্রেন পেলাম আরো 1 ঘন্টা পর। আর জয়নগর স্টেশনে নেমে দেখি সেখানেও ঘুটঘুটে অন্ধকার। বুঝলাম এদিকেও ঝড় বৃষ্টি ভয়ঙ্কর মাত্রাতে হয়েছে। আর তখনও স্টেশনে যে কয়েকজন লোক ছিলেন তাদের থেকে শুনতে পেলাম একটা ইলেকট্রিকের পোস্ট ঝড়ে ভেঙে যাওয়ায় গোটা প্ল্যাটফর্ম চত্বরে কোনো ইলেকট্রিসিটি নেই। শুধুমাত্র বুকিং অফিস থেকে মোমবাতির একটা ক্ষীণ আলো ভেসে আসছে। আমাদের গেম টিচার আগের বহুরু স্টেশনে নেমে গেছেন, আর আমাদের বন্ধুদের বেশ কয়েকজনের বাড়ি পাশের গ্রাম মজিলপুরে। তারা রেল ব্রিজ পার হয়ে ওপারে চলে গেল। পড়ে থাকলাম শুধু আমি একা, কারণ আমাদের বাড়ির দিকে যাবার মতো আমার সঙ্গে আর কেউ নেই। অগত্যা স্টেশন থেকে বাড়ি পর্যন্ত রাস্তা আমাকে একাই যেতে হবে। আর এই অন্ধকারের মধ্যে কিভাবে এতটা পথ যাব সেটাই তখন মনে মনে ভাবছি। এমন সময় দেখি পিঠে আরেকটা হাত। ঘাড় করিয়ে দেখি আমাদের পাড়ার হরেন কাকা। হরেন কাকা রিক্সা চালায়, তবে শুধু রিক্সা চালানো নয়, চাষের সময় জমিতেও ভাগ চাষ করেন হরেন কাকা। কিন্তু এই আচ্ছা অন্ধকারের মধ্যে হরেন কাকাকে দেখে আমার বেশ অবাক লাগে। ভাবি, হরেন কাকা কেমন দেখাচ্ছে কেন? অল্প অল্প আলোতে যেটুকু দেখা যায় তাতে দেখি হরেন কাকার গায়ের জামাটা ছেঁড়া, মাথায় একটা গামছা বেশ কয়েক পাক দিয়ে শক্ত করে বাঁধা বটে, কিন্তু সেই গামছা ভেদ করে তখনও রক্ত চুয়ে চুয়ে আসছে। আমার চোখে চোখ পড়তেই হরেন কাকা মুখটা ঘুরিয়ে নেয়, আর আমিও নিশ্চিত হয়ে যাই হরেন কাকা নিশ্চয়ই কিছু একটা আড়াল করতে চাইছে। কাকার উদ্দেশ্যে জিজ্ঞাসা করি, কি ব্যাপার হরেন কাকা, তুমি এত রাতে স্টেশনে কি করছো? বৌদি, আরে তোমার মাই তো আমাকে পাঠালো গো খোকা বাবু। আমাকে দেখে তোমার নাম করে বললো
খোকা ফুটবল খেলতে বারাসাতে গেছে। বাইরে এত জল হচ্ছে, নিশ্চয়ই স্টেশনে আটকা পড়িছে। আমি যেন একবার স্টেশনে এসে আমার রিক্সাতে তোমারে বসিয়ে তোমাকে বাড়ি নিয়ে যাই। আমি তাই তো এলাম, আর সেই সন্ধ্যে থেকে এখানে বসে আছি আমি। কাকার গলাটা কেমন যেন মোটা আর একটু অন্যরকম শোনালো। আমি মনে সন্দেহ আর এক কেমন যেন একটা গা ছমছমে ভাব নিয়ে হরেন কাকাকে অনুসরণ করলাম। হরেন কাকা আমাকে বলল, স্টেশন চত্বর থেকে বেরিয়ে যে একটা বড় বটগাছ আছে, তার তলাতেই নাকি হরেন কাকা রিক্সা রেখেছে। আর আমি সেখানে পৌঁছে দেখলাম শুধুমাত্র হরেন কাকা রিক্সাটাই সেখানে দাঁড়িয়ে, আর কোনো রিক্সা বা ভ্যান সেখানে নেই। অন্ধকারের মধ্যে হাতল ধরে কোনো রকমে রিক্সায় উঠে বসলাম। আর তার কিছুক্ষণ পর হরেন কাকা প্যাডেলে পা দিয়ে চাপ দিতেই রিক্সা চলতে শুরু করলো। সেদিন বছরের প্রথম বৃষ্টি হওয়ায় চারপাশ থেকে কেমন যেন একটা মাটি মাটি শোধা গন্ধ ভেসে আসছিল। সার্কাস মাঠ পেরিয়ে বিডিও অফিস পেছনে ফেলে হরেন কাকা রিক্সা বুড়ো শিবতলায় এসে পৌঁছলো। দূর থেকে দেখলাম শিব মন্দির লাগোয়া যে বড় বেলগাছটা ছিল, সেটার একটা বড় অংশ ঝড়ে দাপটে ভেঙে রাস্তার উপরে পড়ে রয়েছে। কিন্তু কি আশ্চর্য, হরেন কাকা যেন কোনো এক জাদু মন্ত্র বলে রিক্সাটাকেও সেই ভেঙে পড়া বেলগাছের ওপর দিয়ে উড়িয়ে একেবারে আমাদের বাড়ির পাশের পুকুর পাড়ে এসে নামালো। আর আমি রিক্সা থেকে নামতেই হরেন কাকা আমার উদ্দেশ্যে বলল, এই নাও খোকা বাবু, তোমার বাড়ি এসে গেছে। এইবার তুমি সাবধানে বাড়ি যাও, আর আমাকেও এবার অনেকটা পথ যেতে হবে যে। আমি অবাক হয়ে বললাম, তুমি মায়ের সাথে দেখা করবে না? ভাড়া নেবে না কাকা? কিন্তু কাকা আমার কোনো কথাই শুনলো না। রিক্সা ঘুরিয়ে নিয়ে বেশ ব্যস্ত সমস্ত হয়ে আবার বেলগাছের দিকের অন্ধকারে মিলিয়ে গেল। শুধু যাবার আগে যেটুকু কথা ও শুনতে পেলাম, তাতে মনে হলো হরেন কাকা বলছে ও পরে এসে ভাড়া নিয়ে যাবে। আমি আর কি করি, সদর দরজা ঠেলে বাড়ি ঢুকতেই দেখি মা একেবারে দরজার সামনে দাঁড়িয়ে আছে। মায়ের মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। আমাকে দেখে মা প্রায় চিৎকার করে উঠল। কি রে, এই অন্ধকারে তুই কি করে এলি? তুই যে বলেছিলি আজ বারাসাতে ফুটবল খেলতে যাবি। স্টেশন থেকে বাড়ি তো অনেকটা পথ, তুই এলি কি করে? আমি তোর বাবাকে পাঠিয়েছিলাম স্টেশনে। তোর বাবা তো একটু আগেই ঘুরে এসে বলল ট্রেন অনেক লেট, আর স্টেশনের কোনো রিক্সারও পাত্তা নেই। তাহলে তুই এলি কি করে? আমি অবাক হয়ে বললাম, কেন? তুমিই তো হরেন কাকাকে রিক্সা নিয়ে স্টেশনে পাঠিয়েছিলে আমাকে নিরাপদে বাড়ি নিয়ে আসার জন্য। আমি তো হরেন কাকার সাথেই ওর রিক্সাতে এলাম। তবে আমি দেখলাম হরেন কাকার কথা শুনে মায়ের চোখে মুখে একটা বিস্ময় ফুটে উঠলো। হরেন তোকে নিয়ে এসেছে? আমি বললাম, হ্যাঁ তো, হরেন কাকা তো বললো তুমি হরেন কাকাকে স্টেশনে পাঠিয়েছিলে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আর হরেন কাকা তো আমার জন্য সেখানে অপেক্ষা করে দাঁড়িয়েছিল। আমি স্টেশনে নামতে হরেন কাকাও রিক্সায় চাপিয়ে আমাকে এখানে নিয়ে এলো। আমি কথা বললেও মায়ের চোখ মুখ দেখে বুঝতে পারছিলাম মা যেন কিছুতেই আমার কথা বিশ্বাস করতে পারছে না। হঠাৎই মা বলে উঠল, কই, চল তো দেখি হরেন কোথায় আছে। এবার আমি যথেষ্ট অবাক হয়ে বললাম, হরেন কাকা তো নেই। আরে বাড়ি চলে গেছে। আসলে বৃষ্টি ছাড়তে দাঁড়িয়ে থাকতে থাকতে হরেন কাকা পুরো ভিজে গিয়েছিল। আর তাছাড়া আমার মনে হয় হরেন কাকার বোধহয় কোথাও কোনো আঘাত লেগেছিল। হরেন কাকার কপালে বাঁধা গামছা থেকে আমি রক্ত চুয়ে পড়তে দেখেছি। তবে আমার মা যেন কিছুতেই আমার কথা বিশ্বাস করতে পারলো না। ঘরের ভেতর থেকে বাবাকে ডেকে নিয়ে এসে আমাদের বাড়ির পুকুর পাড়ে তন্ন তন্ন করে কিছু খুঁজলো। তারপরে কোথাও কিছু না পেয়ে তাড়াতাড়ি আমাকে আর আমার বাবাকে নিয়ে ঘরের ভেতরে ঢুকে এলো। তবে মাকে অদ্ভুত ব্যবহার করতে দেখে আমি বুঝতে পারলাম নিশ্চয়ই কিছু একটা রহস্য রয়েছে। তাই ঘরের ভিতরে ঢুকে এসে মাকে চেপে ধরলাম। মা, ব্যাপারটা কি বলতো? আমার মনে হচ্ছে হরেন কাকার সঙ্গে এমন কিছু একটা ঘটেছে যেটা তুমি জানো কিন্তু আমাকে বলছো না। মা তারপরেও কিছু না বললেও আমি জিদ করা ছাড়লাম না। আর তার বেশ কিছুক্ষণ পরে মা বলল, দেখ খোকা, এ কথা ঠিক, ওকে আমি বলেছিলাম স্টেশনে গিয়ে তোকে বাড়ি নিয়ে আসতে,
আর ও সেই মতো বিকেলের দিকে চলে এসেছিল আমাদের বাড়িতে। তারপর সন্ধে হলে স্টেশনের দিকে ও রওনা দেবে, এরকমই কথা ছিল। কিন্তু যখন বিকেলবেলা তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো, তখন ও রিক্সাতেই বিশ্রাম নিচ্ছিল শিব মন্দিরের পাশে। আর বেচারা কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের দমকা হাওয়ায় বুড়ো শিবতলার পুরনো বেলগাছটার একটা অংশ হুড়মুড় করে ভেঙে পড়ে একেবারে ওর মাথার উপর। আর হরেন কাকা তাতেই চাপা পড়ে মারা গেছে। এই তো ঝড় বৃষ্টি থামলে পাড়ার সবাই জড়ো হয়ে গাছের ডালপালাগুলোকে ছেঁটে ওর দেহটা বের করে দাহ করার জন্য শ্মশানে নিয়ে গেছে। মায়ের কথা শুনে আমি তো অবাক। আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা হিমেল শীতল শিহরণ খেলে গেল। আমার দুটো কান ভোঁ করে ওঠে। আবছা শুনতে পাই মা তখনও বলে চলেছে, ওই বেলগাছের ডাল পড়ে হরেনের রিক্সাটাও একেবারে ভেঙে চুরে তছনছ হয়ে গেছিল। ওই পুকুর ঘাটের সিঁড়ির পাশটাতেই রিক্সার ভাঙাচোরা অংশগুলো পড়েছিল, কিন্তু এখন তো সেগুলো দেখতে পাচ্ছি না। কোথায় গেল বলতো? আমার তখন আর কোনো কথা শোনার মতো মানসিক পরিস্থিতি নেই। আমার মনে তখন শুধু একটাই চিন্তা ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমাকে স্টেশন থেকে রিক্সা করে কে আনলো? তাহলে সে কি ছিল হরেন কাকার ভূত?